নমস্কার। আজ আপনাদেরকে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রজাপতির পরিহাস। সন্ধ্যার পর আদালত হইতে গৃহে ফিরিয়া প্রৌঢ়বয়স্ক উকিল শ্রীযুক্ত শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় দ্বিতলে নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়া একখানা হাত ভাঙা ইজি চেয়ারের উপর লম্ববান হইয়া একেবারে যেন এলাইয়া পড়িলেন। চাপকানটা খুলিয়া রাখার সামর্থ্য তাহার দেহে যেন আজ আর নাই। গৃহিণী রান্নাঘর হইতেই স্বামীর পদশব্দ শুনিয়াছিলেন। তিনি তখন ময়দা মাখিতেছেন। বড় মেয়ে কমলা তাহার কাছে বসিয়া কুটনা কুটিতেছে। ময়দা মাখা শেষ হইতে প্রায় 5 মিনিট লাগিল। গৃহিণী তখন হাত ধুইয়া চায়ের জল চড়াইয়া দিয়া কমলাকে রুটি কখানা বেলিয়া রাখিতে বলিয়া স্বামীর নিকটে আসিয়া দাঁড়াইলেন। তাহার অবস্থা দেখিয়া বলিলেন, হ্যাঁ গা, এখনো পোশাক ছাড়নি? শ্যামাচরণবাবু নীরবে মাথাটি নাড়িলেন। গৃহিণী শঙ্কাজড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, অমন করে রয়েছ কেন? শরীর ভালো আছে তো? সঙ্গে সঙ্গে স্বামীর ললাটে হস্তস্পর্শ করিয়া দেখিলেন, না, গা গরম হয় নাই। শ্যামাবাবু ক্ষীণ স্বরে বলিলেন, শরীর ভালোই আছে, তবে তুমি অমন করে রয়েছ কেন বলো না? আজ কি বেশি মেহনত হয়েছে? আদালতে বেশি কাজ ছিল? শেষের কথাটিতে শ্যামাচরণের ওষ্ঠাধরে মৃদু হাসির রেখা দেখা দিল। সেটা দুঃখের হাসি। আজ 20 বৎসর তো প্র্যাকটিস হইল, মক্কেলের কাজের ভিড়ে মারা যাইবার অবস্থা তো এ পর্যন্ত কোনোদিন হয় নাই। তিনি প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া চাপখানটি খুলিয়া স্ত্রীর হাতে দিলেন। হেঁট হইয়া জুতার ফিতা খুলিতে যাইতেছিলেন। গৃহিণী বলিলেন, তুমি বসো বসো, আমি খুলে দিচ্ছি। স্ত্রীর সাহায্যে বস্ত্র পরিবর্তন সমাধা করিয়া শ্যামবাবু বলিলেন, খবর খারাপ। হংসরাজ সুন্দরমলরা উকিলের চিঠি দিয়েছে। 1 মাসের মধ্যে তাদের টাকা শোধ না করলে নালিশ করবে বলিয়া শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। গৃহিণী বলিলেন, বটে, তা সে কথা এখন আর ভেবে কি করবে বলো? 1 মাস তো সময় আছে, সে তখন যা হবার তাই হবে। তুমি যাও, হাত মুখে জল দাও, আমি তোমার চা ঠিক করি গে। যাই বলিয়া শ্যামাচরণ গামছাখানি কাঁধে লইয়া নিচে নামিয়া গেলেন। শ্যামাচরণ বাবুর বয়স এখন 50-এর কাছাকাছি। নিবাস হালিশহর গ্রামে। প্রত্যহ নৌকায় গঙ্গা পার হইয়া চুঁচুড়ার আদালতে ওকালতি করিতে গিয়া থাকেন। তাহার একটি পুত্র, 2টি কন্যা। পুত্র সুরেন্দ্রনাথের বয়স 22 বৎসর। হুগলি কলেজ হইতে বিএ পাশ করিয়া 2 বৎসর যাবৎ সে কলিকাতায় আইন অধ্যয়ন করিতেছে। বড় মেয়ে কমলা সন্তান সম্ভাবিতা, মাসখানেক হইল পিতৃগৃহে আসিয়াছে। ছোট সরলা নিজ শ্বশুরালয়েই রহিয়াছে। কন্যা 2টির বিবাহ দিয়া শ্যামাচরণবাবু ঋণগ্রস্ত হইয়াছেন। হুগলির হংসরাজ সুন্দরমল মারোয়ারি ফার্মের নিকট হ্যান্ডনোটে 3000 টাকা কর্জ লইয়াছিলেন। আসলের তো কথাই নাই। সুদটাও যে সব মাসে ফেলিয়া দিতে পারিয়াছেন তাহা নহে। তাহাদের প্রাপ্য এখন 4000 টাকার কাছাকাছি পৌঁছিয়াছে। উপার্জন যাহা করেন তাহাতে পারিবারিক গ্রাসাচ্ছদনের ব্যয় নির্বাহ করিয়া কলিকাতাস্থ পুত্রের পড়ার খরচ যোগাইয়া মহাজনের জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না। 1 মাসের মধ্যে 4000 টাকা কোথা হইতে আসিবে? রাত্রিতে আহারাদির পর কর্তাগিন্নির কথোপকথন হইতেছিল। কর্তা বলিলেন, লোকে আমায় বলে তোমার টাকার ভাব নাকি? তোমার বিএ পাশ করা ছেলে
তার বিয়ে দিয়ে এখনই তো অন্তত 5,000 টাকা ঘরে তুলতে পারো। গৃহিণী বলিলেন, তা তো বলবেই লোকে। আজকালকার বাজারে বিয়ে পাশ ছেলের দাম তো 5,000 টাকা ন্যূন সংখ্যা। কিন্তু ছেলেকে যে রাজি করতে পারিনি, সেই তো হয়েছে বিপদ, কি না? কর্তা বলিলেন, ছেলে যদি রাজি হয় তো এখনো হতে পারে। কোন্নগরের মুখুজ্জেদের সেই মেয়েটির এখনো বিয়ে হয়নি। এ শনিবারে সুরকে ডেকে পাঠাবো, আর একবার বুঝিয়ে সুঝিয়ে দেখা যাক। এসো, অলংকার, দান সামগ্রী এসব ছাড়া নগদ 5,000 দিতে তখনই তো তারা রাজি ছিল। বোধহয় টেনে টুনে 5.5 কি 6ও করা যেতে পারে। বাপের এই বিপদ শুনলেও কি তার মন গলবে না? গিন্নি বলিলেন, এদিকে তো মাতৃভক্তি পিতৃভক্তি খুবই দেখায়, কিন্তু কথা বললে শোনে না, ওই তো দোষ। কর্তা বলিলেন, ভক্তি টক্তি নয়, ওসব শুধু বচন বচন। আজকালকার ছেলেদের তো ওই রকমই হয়েছে কি না, মুখের সামনে দাঁড়ায় কার সাধ্য, কিন্তু কাজের বেলায় ফক্কিকার। স্বামীর মুখে পুত্র সম্বন্ধে এই মন্তব্য শুনিয়া গৃহিণীর মনে একটু আঘাত লাগিল। তিনি বলিলেন, কিন্তু যে কথা সে বলে তাও তো কিছু অন্যায় কথা নয়। সেবার বললে, দেখো মা, এই বরপনের অত্যাচারে মধ্যবিত্ত বাঙালি গৃহস্থ জর্জর হয়ে রয়েছে। যে মেয়ের বাপ গরিব, তার তো কষ্টের অবধি নেই। দেশের এই অমঙ্গল দূর করবার জন্যে আমরা কলেজের ছাত্ররা মিলে সমিতি করেছি। কত বক্তৃতা করে বেড়াচ্ছি, খবরের কাগজে কত প্রবন্ধ লিখছি, কত ছেলেদের খোসামত করে ধরে এনে প্রতিজ্ঞাপত্রে সই করিয়ে নিচ্ছি। আমাকেই সকলে সেই সবার সম্পাদক করেছে। এখন আমি যদি পণ নিয়ে বিবাহ করি, তাহলে লোক সমাজে আর মুখ দেখাবো কেমন করে? আমাদের বিষম দুরবস্থা, তাই যা বলো, কিন্তু ছেলের কথা তো অসঙ্গত নয়। কর্তা বলিলেন, সে তো সবই বুঝি, কিন্তু বাপের এই অপমান, এই দুঃখের চেয়ে সমাজে তার মুখ দেখাতে না পারার দুঃখ অপমানই কি এত বড় হলো? গৃহিণী এ কথার কোনো সদুত্তর দিতে পারিলেন না। যাহা হোক, স্থির হইল এ শনিবারে বাড়ি আসিতে অনুরোধ করিয়া কল্লই সুরেনকে পত্র লেখা হইবে। সুরেন পূর্বে পূর্বে প্রতি শনিবার না হোক 1 শনিবার অন্তর বাড়ি আসিতই। ইদানিং বিবাহপণ নিবারণী সমিতির সম্পাদক হইয়া তাহার অত্যন্ত সময়াভাব ঘটিয়াছে। খুব উৎসাহের সঙ্গে কাজ চলিতেছে, তাই এখন সে মাসে একবার করিয়া বাড়ি আসে মাত্র। ইংরাজি মাসের প্রথম শনিবারে বাড়ি আসে। পিতামাতার সহিত সাক্ষাৎ করা হয়, মাসিক খরচের টাকাটাও লইয়া যায়। শনিবার সন্ধ্যার ট্রেনে সুরেন আসিয়া পৌঁছিল। সেদিন আর মা তাহাকে কিছুই বলিলেন না। পরদিন প্রাতে তিনি আহ্নিক করিতে বসিয়া পুত্রকে ডাকিয়া পাঠাইলেন। সুরেন মার কাছে আসিয়া জিজ্ঞাসু নয়নে তাহার প্রতি চাহিয়া রহিল। গৃহিণী তাহার আসনের নিম্ন হইতে উকিলের চিঠিখানি বাহির করিয়া পুত্রের হাতে দিয়া বলিলেন, পড়। সুরেন সেখানি পাঠ করিয়া মার হাতে ফিরাইয়া দিয়া বলিল, তাই তো, এখন উপায়? মা বললেন, তুমি বাবা উপযুক্ত ছেলে, উপায় তুমিই করো। সুরেন নৈরাশ্যপূর্ণ স্বরে কহিল, আমি কি উপায় করব মা? মা বলিলেন, কোন নগরের মুখুজ্জেদের সেই মেয়েটিকে বিয়ে কর, এখনই নগদ 5,000 টাকা পাওয়া যাবে। সুরেন বলিল, কিন্তু মা, আমি তো বলেছি। পুত্রকে বাধা দিয়া জননী বলিলেন, তুমি যা বলেছ তা আমি শুনেছি। তুমি বলেছ বিবাহ পণ নিবারণী সবার তুমি একজন মস্ত পান্ডা। তুমি পণ নিয়ে বিবাহ করলে সমাজে আর তুমি মুখ দেখাতে পারবে না, সেসবই আমি বুঝি। কিন্তু এদিকে যিনি তোমার জন্মদাতা, মহাগুরু, যিনি এত কষ্ট করে আপনি না খেয়ে তোমায় খাইয়ে
তোমায় এত বড়টা করে তুলেছেন, নিজের গায়ের রক্ত জল করে তোমায় মানুষ করেছেন। তিনি যে দেনার দায় জেলে যান, উনি জেলে গেলে সমাজে কি তোমার মান সম্ভ্রম বাড়বে বাবা? সুরেন কিয়ৎক্ষণ নত মস্তকে বসিয়া কি চিন্তা করিল, তাহার পর মুখ তুলিয়া বলিল, আর কি কোনো উপায় নেই মা? মা বলিলেন, আর কোনো উপায় নেই। কমলার বিয়ের পর আমার যে কখানা গহনা বাকি ছিল, সরলার বিয়ের সময় সে সবই গেছে, তা তো তুমি জানো। হাতে এই যে দুগাছি রুলি দেখছ, এই সার। কোথাও নিমন্ত্রণে আমন্ত্রণে যেতে হলে আমার যেন মাথা কাটা যায়। একজন উকিলের পরিবার, তার এই দুরবস্থা। কিন্তু সে কথা যাক, সম্বলের মধ্যে এই বাড়িখানি, তা পাড়া গায়ে এ পুরনো বাড়ি, এ বেচলে 1000 টাকা পাওয়া যায় তো ঢের। আর এই থালা, ঘটি বাটি, লেপ কাঁথা, বিছানা, এসব বিক্রি করলেই বা আর কত হবে? বলিতে বলিতে গৃহিণীর নেত্রযুগল সজল হইল, কণ্ঠস্বর ভারী হইয়া উঠিল। সুরেন বলিল, তা বলছি নে, আর কোথাও যদি ধার পাওয়া যায়? কে আর ধার দেবে বাবা? কি বিষয় সম্পত্তি আছে যে তাই দেখে ধার দেবে? মহাজন যে হবে, সে এটা জানতেই পারবে যে আর এক মহাজনের কাছে টাকা ধার নিয়ে 4-5 বছরের মধ্যে তার একটি পয়সাও শোধ করতে পারিনি। নালিশের ভয় দেখাচ্ছে বলে তাদের দেওয়ার জন্যই এই টাকা ধার করা হচ্ছে। সুরেন নীরবে বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে মা বললেন, সুপুত্রর যা কর্তব্য তুমি তাই করো বাবা। পিতাকে সত্য থেকে মুক্ত করবার জন্য রামচন্দ্র বনে গিয়েছিলেন। তুমি তোমার পিতাকে জেল থেকে মুক্ত করবার জন্য বিয়ে করবে, এটা কি একটা বড় কথা হলো? মেয়েটি আমি দেখেছি, খাসা ঘর আলো করা মেয়ে, সৎ বংশ, সকল রকমই উপযুক্ত কুটুম্ব। লোকে যেমনটি চায় এও তেমনটি। আর অমত করো না বাবা, রাজি হও। এই বৈশাখ মাস পড়তেই শুভ কার্যটি হয়ে যাক। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া, আচ্ছা মা, ভেবেচিন্তে দেখি বলিয়া সুরেন উঠিয়া গেল। ঘণ্টাখানেক পরে শ্যামাচরণবাবু অন্তঃপুরে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, কি বললে খোকা? পুত্রের সঙ্গে কথাবার্তা যাহা হইয়াছিল, গৃহিণী সে সমস্তই বিবৃত করিলেন। শুনিয়া কর্তা বলিলেন, বোধহয় মন গলেছে, রাজি হবে, কি বলো? গৃহিণী বলিলেন, মা সুবচনী, মা মঙ্গলচণ্ডী তাই করুন। আমি তোমাদের পুজো দেব মা, ছেলেকে আমার সুমতি দাও। সন্ধ্যাবেলায় কর্তা জিজ্ঞাসা করিলেন, খোকা কিছু বলেছে? গৃহিণী উত্তর করিলেন, না, এখনো কিছু বলেনি, কাল কলকাতায় ফেরবার আগে বলে যাবে বোধহয়। সোমবার প্রাতে গৃহিণী পুত্রকে দেখিতে না পাইয়া তাহার অনুসন্ধানে গিয়া শয্যার উপর একখানি পত্র পাইলেন। কম্পিত হস্তে সেখানি খুলিয়া পাঠ করিলেন, আমি তোমার অধম সন্তান, তোমাদের অনুরোধ রক্ষা করিতে পারিলাম না। সারা দিন সারা রাত্রি নিজের সঙ্গে যুদ্ধ করিয়া ক্ষতবিক্ষত হইয়াছি। যে আদর্শকে আমি জীবনের ব্রতস্বরূপ গ্রহণ করিয়াছি, তাহা হইতে কোনো মতেই বিচ্যুত হইতে পারিব না, প্রাণ গেলেও নহে। আমাকে তোমরা পারো তো ক্ষমা করিও। ভোরের ট্রেনে কলিকাতা যাত্রা করিলাম। ইতি প্রণত শ্রী সুরেন। পত্র পড়িয়া গৃহিণীর মাথা ঘুরিতে লাগিল। স্বামীকে গিয়া তিনি সে পত্র দেখাইলেন। তিনি উহা পাঠ করিয়া ক্রোধকম্পিত স্বরে বলিলেন, যাজ্ঞে, না করলে তো বয়েই গেল, আমার অদৃষ্টে যা আছে তাই হবে। কিন্তু এবার টাকা নিতে এলে তাকে বলে দিও, আর আমি তার খরচ জোগাতে পারবো না। খাইয়ে পড়িয়ে তাকে এত বড়টা করলাম, লেখাপড়া শেখালাম, এখন নিজের পথ সে নিজেই দেখুক।
গৃহিণী অশ্রুপূর্ণ নয়নে তথা হইতে প্রস্থান করিলেন। পরমাসে প্রথম শনিবারে সুরেন টাকা লইতে আসিল না, সুতরাং ও কথা তাহাকে বলাও হইল না। কলিকাতা হইতে পিতাকে সে চিঠি লিখিল। বাবা, আমি আপনার অকৃতজ্ঞ সন্তান। আপনার আদেশ আমি পালন করিতে না পারিয়া কিরূপ মনোদুঃখে কাল কাটাইতেছি তাহা আমার অন্তর্যামীই জানেন। অপর কথা, আপনার এরূপ অর্থসংকটের সময় আমার পড়ার খরচের জন্য আপনাকে বিব্রত করা আর আমার উচিত নহে। এ কয়দিন চেষ্টা করিয়া মার্চেন্ট অফিসে আমি একটা 40 টাকা বেতনের কেরানিগিরি জোগাড় করিয়া লইয়াছি, তাহাতেই আমার খরচ চলিবে। আপনার ও জননী দেবীর পাদপদ্মে আমার শত শত প্রণাম। আশীর্বাদ করুন যেন কর্তব্য পথে চিরদিন স্থির থাকিতে পারি। আমি আপনাদের ক্ষমার অযোগ্যতা জানি, তথাপি ক্ষমাপ্রার্থী শ্রী সুরেন। ইহার কয়েকদিন পরে শ্যামাচরণ আসিয়া স্ত্রীকে জানাইলেন, হংসরাজ সুন্দরমলের যিনি উকিল, তিনি তাহার মক্কেলগণকে বলিয়া কহিয়া স্তুতি মিনতি করিয়া ঋণ পরিশোধের সময়টা 1 মাসের স্থানে 6 মাস করিয়া লইয়াছেন। গৃহিণী বলিলেন, তা তো হল, কিন্তু 6 মাসের মধ্যেই বা 4000 টাকা আসবে কোথা থেকে? শ্যামাচরণ বলিলেন, দেখি ভগবান কি করেন। গৃহিণী বলিলেন, কলিতে ভগবানের বিচারই যদি থাকবে তাহলে আর ভাবনা কি? দেখা যাক, বলিয়া শ্যামাচরণবাবু চলিয়া গেলেন। ভগবান বিচার করুন না করুন, প্রজাপতি কিন্তু একটা ভারী মজা করিলেন। হালিশহর নিবাসী উমাচরণ চৌধুরী মহাশয় রাজপুতানার কোনো দেশীয় করদ রাজ্যে উচ্চ বেতনে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতির কার্যে নিযুক্ত আছেন। কয়েকদিন হইল 14 বর্ষীয়া কন্যা অমলার বিবাহের জন্য ছুটি লইয়া তিনি সপরিবারে স্বগ্রামে আসিয়াছেন। 25 বৎসর পূর্বে উমাচরণ ওকালতি করিবার অভিপ্রায়ে রাজপুতানায় গমন করেন। মাঝে একবার মাত্র দেশে আসিয়াছিলেন, সেও 10-12 বৎসরের কথা। এই উমাচরণ ছিলেন শ্যামাচরণের বাল্যবন্ধু ও সহপাঠী। নাম সাম্যের জন্য বাল্যকালেই ইহারা বন্ধু পাতাইয়াছিলেন। এখন উভয়েরই চুল পাকিলেও পরস্পর সেই বন্ধু সম্ভাষণই চলিয়া থাকে। উমাচরণ ক্রমে শ্যামাচরণের সাংসারিক ব্যাপারের সমস্ত কথাই শুনিলেন। শুনিয়া বড়ই দুঃখিত হইলেন। বন্ধুর সঙ্গে গোপনে কি একটা পরামর্শ করিতে লাগিলেন। সুরেনকে পূর্বে তিনি 10-11 বৎসরের বালকটি মাত্র দেখিয়াছিলেন। একদিন কলিকাতায় যাইয়া নিজে অপ্রকাশ থাকিয়া সুরেনকে দেখিয়া আসিলেন। তাহার স্বভাব চরিত্র সম্বন্ধে গোপনে একটু অনুসন্ধানও করিলেন। বুঝিলেন সে যুবকের চরিত্র অনিন্দনীয়। ফিরিয়া আসিয়া উমাচরণ বলিলেন, বন্ধু, তোমার ছেলেটিকে দেখে এলাম। আমার তো বেশ পছন্দই হয়েছে। আমার অমলাকে তাহলে তুমি নাও, সে তোমার ছেলের অনুপযুক্ত হবে না। শ্যামাচরণ বলিলেন, তাহলে সেই পরামর্শই রইল তো। ছেলের যা কোট, বিয়ের সময় শুধু শাঁখা শাড়ি পরিয়ে একটি হত্তুকি দিয়ে তুমি কন্যাদান করবে। তারপর দিন চুপি চুপি এসে আমি টাকাটা নিয়ে যাব। দেনাটাও ফেলে দেব, বৌমার জন্য গয়নাগাটিও গড়াতে দেব। উমাচরণ কিছুক্ষণ ভাবিলেন, তাহার পর বলিলেন, সে যেন হলো, কিন্তু তোমার যে দেনা শোধ হয়ে গেল, তুমি যে পুত্রবধূর অলংকার গড়াচ্ছ, এসব কার টাকাতে, সে কথা জানতে কি খোকার বাকি থাকবে? তখন যদি সে বেঁকে বসে, যদি বলে আমায় ঠকিয়ে বিবাহ দেওয়া হয়েছে, ওই স্ত্রীকে আমি গ্রহণ করব না। শ্যামাচরণ বলিলেন, না না, তা কি আর সে করতে পারে? একবার বিয়ে হয়ে গেলে
তারপর বিবাহিতা স্ত্রীকে কি সে ত্যাগ করতে পারে? লেখাপড়া শিখেছে, একটা কর্তব্যজ্ঞান তো আছে। উমাচরণ বলিলেন, কি জানো ভাই, আজকালকার ছেলেদের কর্তব্যজ্ঞান যে ভীষণ। কোনটা যে তাদের কর্তব্য আর কোনটা যে নয় তা আমরা সেকেলে মানুষ বুঝিও না চাই। কর্তব্যের অনুরোধে বাপকে যে জেলে পাঠাতে প্রস্তুত, সে স্ত্রীকে ত্যাগ করবে, তার আশ্চর্য কি? এই সময় ডাকওয়ালা একখানা চিঠি দিয়া গেল। সুরেনের চিঠি। সুরেন লিখিয়াছে, আগামী 12ই এপ্রিল তাহাদের ল কলেজ গ্রীষ্মাবকাশের জন্য বন্ধ হইবে। যে ফার্মে সে চাকরি করে তাহারা দার্জিলিংয়ে তাহাদের একটি ব্রাঞ্চ খুলিতে মনস্থ করিয়াছেন। সেই কারণে ছোট সাহেবের সঙ্গে তাহাকেও দার্জিলিংয়ে গিয়া মাসখানেক থাকিতে হইবে। মাসখানেক সে এখন বাড়ি আসিতে পারিবে না, ইত্যাদি। পত্রখানি পড়িয়া শ্যামাচরণ সেখানি বন্ধুর হাতে দিলেন। পত্র পড়িয়া উমাচরণ বলিলেন, ভালোই হল। শ্যামাচরণ জিজ্ঞাসা করিলেন, কি ভালো হলো? দাঁড়াও, একটু ভেবে চিনতে দেখি, তারপর তোমায় বলবো এখন, বলিয়া হাসিতে হাসিতে তিনি প্রস্থান করিলেন। কয়েকখানি পত্রাংশ। দার্জিলিং, 10ই বৈশাখ। বন্ধু বরেশু, আমরা গতকল্য নিরাপদে দার্জিলিংয়ে পৌঁছিয়াছি। উপস্থিত স্যানিটেরিয়ামে আসিয়া উঠিয়াছি। 2-1 দিনের মধ্যেই একটি বাড়ি লইব। সুরেন বাবাজিকে খুঁজিয়া বাহির করিবার সময় এখনো পাই নাই। যেমন যেমন হয় পরে তোমায় জানাইব। বউ ঠাকুরনীকে আমার নমস্কার এবং কমলা মাকে স্নেহাশীর্বাদ জানাইবে। ইতি তোমার বন্ধু উমাচরণ। দার্জিলিং, 13ই বৈশাখ। বন্ধু, গতকল্য বিকালে বেড়াইতে বেড়াইতে সুরেন বাবাজিকে দেখিতে পাইলাম। পরিচয় লইয়া বিস্ময়ের ভান করিয়া বলিলাম, হ্যাঁ, তুমি হালি শহরের শ্যামাচরণের ছেলে? আমারও বাড়ি যে হালি শহর, আর তোমার বাবা যে আমার বাল্য বন্ধু। তাহাকে সঙ্গে করিয়া বাসায় আনিলাম। যাহা গোপন করা আবশ্যক এবং যাহা প্রকাশ করা চলিবে সে সম্বন্ধে গিন্নিকে সব শিখাইয়া রাখিয়াছিলাম। রাত্রিতে তিনি তাহাকে আহারের জন্য জিদ করিলে সুরেন সম্মত হইল। অমলার সঙ্গেও তাহার আলাপ করাইয়া দিয়াছি। অমলা কাল গান শুনাইয়াছে। গান শুনিয়া সুরেন খুব খুশি হইয়াছে, তাহা বেশ বুঝা গেল। আগামী কল্য বিকালে তাহাকে চা পানের নিমন্ত্রণ করিয়াছি এবং বলিয়াছি চা পানের পর সকলে একত্রে বেড়াইতে যাওয়া হইবে। দার্জিলিং, 1 জ্যৈষ্ঠ। বন্ধু, সুরেন প্রায় প্রতিদিনই বিকালে এখানে আসিয়া চা খায় এবং সান্ধ্য ভোজনও মাঝে মাঝে এখানে সম্পন্ন করে। ইহা পূর্ব পত্রে তোমায় জানাইয়াছি। সুরেন যতক্ষণ না আইসে অমলা বেটি ততক্ষণ পথপানে চাহিয়া থাকে, অথচ এমন ভাবটা দেখায় যেন তাহার মনে কিছুমাত্র চাঞ্চল্য নাই। তোমার ছেলেটিও ভাই বড় কম যান না। অমলা যতক্ষণ ঘরে না থাকে ততক্ষণ সে যেন ছটফট করে। মধ্যে একদিন আমাদের শরীরটা ভালো নয় বলিয়া সুরেনের জিম্মাতে অমলাকে বেড়াইতে পাঠাইয়াছিলাম। দুজনে একলা বেড়াইতে যাইবে শুনিয়া মনের আনন্দ গোপনের জন্য দুজনেরই সেই অমানুষিক চেষ্টার দৃশ্যটা যদি ভাই দেখিতে। উহারা মনে করে আমরা বুড়াবুড়ি কিছুই বোধহয় বুঝিতে পারি না, সন্দেহও করি না। দুজনে বাহির হইয়া গেলে বুড়াবুড়ি আমরা তো হাসিয়াই আকুল। হ্যাঁ, আর একটা কথা বলিতে ভুলিয়াছি। কয়েকদিন হইল আমরা বার ছেলে বেড়াইতে গিয়া ইচ্ছাপূর্বক উহাদিওকে হারাইয়া ফেলিয়া নিজেরা বাড়ি ফিরিয়া আসি। ঘণ্টাখানেক পরে উহারা ফিরিল। তখন নিজেদের মুখ হইতে হাসি তামাশার ভাবটা মুছিয়া ফেলিয়া দুশ্চিন্তার ভাবটা আনয়ন করা আমাদের পক্ষেও বিশেষ আয়াস সাধ্য হইয়াছিল। দার্জিলিং, 12ই জ্যৈষ্ঠ। ভাই বন্ধু,
গতকল্য সুরেন আমার নিকটে আসিয়া অমলার হস্ত প্রার্থনা করিয়াছে। আমি বলিলাম, বেশ তো, তাহলে তোমার বাপকে আমি চিঠি লিখি। সে বলিল, বাবাকে চিঠি লিখিলে তিনি এখনই আপনার কাছে অনেক টাকা চেয়ে বসবেন। আমি বলিলাম, তাতে আমি পিছপাও নই। বিনা টাকায় আজকালকার বাজারে কার আর মেয়ের বিয়ে হয় বলো? সে বলিল, বাবা যদি টাকা নেন তাহলে কিন্তু আমি বিবাহ করতে পারবো না। আপনি অমলাকে শুধু শাঁখা শাড়ি পরিয়ে একটি হত্যকি পণ দিয়ে যদি দান করেন তবেই আমি বিবাহ করতে পারি। শুনিয়া আমি কৃত্রিম ক্রোধ ভরে বলিলাম, কি এত বড় কথা তুমি বলো আমায়? শুধু শাঁখা শাড়ি পরিয়ে হত্যকি দিয়ে কন্যা সম্প্রদান করব? কেন, আমায় কি তুমি একটা জেসে লোক পেয়েছ? তোমার চোখে আমি একটা পথের ভিখারি বুঝি না? ধমক খাইয়া ছেলেটা মুশড়াইয়া গেল। আমতা আমতা করিয়া বলিল, না না, সেভাবে আমি বলিনি, আপনি রাগ করছেন কেন? তারপর সে তার পণ নিবারণী সভার কথা আরও কত কি সব মাথামুন্ডু বলিতে লাগিল। আমি বলিলাম, ও কলকাতার সেই পণ নিবারণী সভা? প্রফেসর অমূল্য বোস যার সভাপতি? খোকা বলিল, আগে হ্যাঁ। আমি বলিলাম, সেই লোকই তো সম্প্রতি বিবাহ করে শ্বশুরের টাকায় বিলাত গেছে। খবরের কাগজওয়ালারা তাই নিয়ে তাকে কিরকম গালাগালিটা দিয়েছে দেখো না। বলিয়া সেই দিন প্রাতে প্রাপ্ত একখানা সংবাদপত্র তাহাকে দেখাইলাম। পড়িয়া সুরেন ভারী দমিয়া গেল। বলিল, তাহলেই বুঝুন না, আমি সেই সভার সম্পাদক। আমিও যদি ওই কার্য করি আমাকেও তো এমনি করে গালাগালি খেতে হবে। এই কথা শুনিয়া যেন আমি একটু ঠান্ডা হইয়াছি এইরূপ অভিনয় করিয়া বলিলাম, কিন্তু বাপু, তুমি হাজার রাজি থাকলেও তোমার বাপের অমতে তোমাকে আমি জামাই করি কি করে বলো? তোমার বাবাকে আমি ছেলেবেলা থেকে জানি তো, তিনি ভারী একরোখা মানুষ। শেষকালে বলে বসবেন, ও বউ আমি গ্রহণ করব না। তার চেয়ে বাপু, তোমার বাবাকে চিঠিপত্র লিখে সব ঠিকঠাক করি, তিনি অনুমতি দিলেই শুভ কার্যটি হতে পারবে। খোকা বলিল, সে আশা বৃথা। তিনি বড় অর্থ সংকটে পড়ে আছেন, বিনা টাকায় কখনই তিনি সম্মতি দেবেন না। আমি বলিলাম, তাহলে বাপু এ কাজের মধ্যে আমি নেই। বাপ মাকে লুকিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, সে হতেই পারে না, অসম্ভব। আমার মেয়ের অন্যত্র সম্বন্ধ করতে হবে। তুমি বাপু এ বাড়িতে আর এসো না। অমলা তো এখন নিতান্ত ছোট্টটি নেই, তোমাদের দেখাশোনা হলে মিছে মিছে মন খারাপ হবে বই তো নয়। এই কথা শুনিয়া আমাকে একটি প্রণাম করিয়া সুরেন প্রস্থান করিল। রাত্রিতে গিন্নির কাছে শুনিলাম মেয়েটা কোথায় দাঁড়াইয়া এই সকল কথা শুনিয়াছিল। কিয়ৎক্ষণ পরে তিনি মেয়ের খোঁজে যাইয়া দেখেন সে বিছানায় উপুর হইয়া পড়িয়া বালিশে মুখ গুজিয়া কাঁদিতেছে। তার মার কাছে সে আর কোনো কথা গোপন করিতে পারে নাই। অন্যত্র তাহার বিবাহের সম্বন্ধ করিলে সে আফিম খাইবে। গিন্নি চোখের জল মুছিয়া বলিলেন, মেয়েটার কষ্ট দেখে মনে হতে লাগলো সব কথা তাকে খুলেই বলি, কিন্তু তোমার নিষেধ, সেই জন্য তার কাছে কিছু ভাঙতে পারলাম না। আমি তাহাকে বলিলাম, কালকের দিনটা চুপ করে থাকুক, পরশু চিঠি লিখে সুরেনকে ডেকে পাঠিও। অমলাকে তুমি বলে রেখো সুরেন আজ আসবে। বাপ মার অনুমতি নেওয়া সম্বন্ধে তাকে রাজি করা অমলারই ভার। এ বিষয়ে সুরেন রাজি হলে আর কোনো গোল নেই, এ মাসেই বিবাহ হতে পারে। সুরেন এলে পরে অমলার কাছে তাকে রেখে তুমি চলে এসো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এখন পরামর্শ মতেই কার্য হইয়াছিল। যাইবার সময় সুরেন আমায় বলিয়া গিয়াছে আজই সে তোমাকে চিঠি লিখিবে। আচ্ছা ভাই, দিনে দিনে হইল কি বলো তো? আমরাও তো একদিন বিবাহ করিয়াছিলাম, কিন্তু কই তাহার মধ্যে এমন সব মজার ব্যাপারের বাষ্পমাত্রও তো ছিল না। সেকালে জন্মিয়া আমরা কি ভুলই করিয়াছি। হায় হায়, বড়ই ঠকিয়া গিয়াছি। ধুত্তর সেকাল। দার্জিলিং, 12ই জ্যৈষ্ঠ।
পরম পূজনীয়া শ্রীমতী মাতা ঠাকুরনী দেবী, শ্রীচরণ কমলেশু মা। দার্জিলিংয়ে পৌঁছানো সংবাদটি মাত্র তোমায় দিয়াছিলাম। তারপর নানা কার্যে ব্যস্ততা প্রযুক্ত তোমাদের পত্র লিখিতে পারি নাই। আমার সে অপরাধ মার্জনা করিও। এখানে পৌঁছিবার অল্পদিন পরেই বাবার বাল্যবন্ধু হালি শহর নিবাসী শ্রীযুক্ত উমাচরণ চৌধুরী মহাশয়ের সহিত আমার আলাপ হয়। ইহার নাম আমি তোমাদের নিকট শুনিয়াছিলাম, কিন্তু পূর্বে ইহাদিওয়াকে দেখিয়াছি বলিয়া আমার স্মরণ হয় না। এবার ছুটিতে প্রথম হালি শহরে গেলে তোমাদের সঙ্গে তাহাদের দেখা সাক্ষাৎ হইয়াছিল শুনিলাম। তাহার কন্যা অমলাকে অবশ্যই তোমরা দেখিয়াছ। তাহার সহিত তিনি আমার বিবাহ দিতে চাহেন। টাকা কড়িও যথেষ্ট দিতে প্রস্তুত আছেন, এরূপ আভাস পাইয়াছি। পণ লইয়া বিবাহ করার আমি কিরূপ বিরোধী তাহা তো তোমরা ভালোরূপেই জানো। আমি পণ নিবারণী সভার সেক্রেটারি হইয়া ওই কার্য করিলে দেশের চক্ষুতে আমি যে অত্যন্ত হেয় হইয়া পড়িব তাহাতেও সন্দেহ নাই। খবরের কাগজে আমাকে নানারূপ শ্লেষ, বিদ্রূপ ও গালাগালি করিবে, কিন্তু টাকা না পাইলে বাবা জেলে যান। সেটা ঘটিতে দেওয়া আমার পক্ষে ঘোর অকৃতজ্ঞতার কার্য হয়। তাহাতেও সন্দেহ পূর্বেও ছিল না, এখনো নাই। অনেক ভাবিয়া চিন্তিয়া আমি স্থির করিয়াছি, আমার পরম গুরু পিতৃদেবের মঙ্গলার্থে আমার আদর্শ, আমার প্রতিজ্ঞা, আমার কর্তব্যজ্ঞান প্রভৃতি সমস্তই বলি দিয়া তাহার আজ্ঞানুবর্তী হইব। অতএব মা, বাবাকে আমার শতকোটি প্রণাম জানাইয়া তাহাকে বলিও যে আমি আর তাহার অবাধ্য সন্তান নহি। তিনি যাহা আদেশ করিবেন তাহাই আমি নতমস্তকে পালন করিতে প্রস্তুত আছি। তবে অন্য কোথাও নহে, এই চৌধুরী মহাশয়ের সহিতই কথাবার্তা হয়, ইহাই আমার আন্তরিক ইচ্ছা। আমার এখানকার কার্য 1 সপ্তাহ পরে শেষ হইবে। কলেজ খুলিতে এখনো বিলম্ব আছে। সাহেবকে বলিয়াছি তিনি আমায় 3 সপ্তাহের ছুটি দিবেন। ওই 3 সপ্তাহ বাড়ি গিয়া তোমাদের চরণ সেবায় অতিবাহিত করিব স্থির করিয়াছি। সেবক শ্রী সুরেন। পুনশ্চ চৌধুরী মহাশয়কে পত্রখানি শীঘ্রই লেখা প্রয়োজন, কারণ শ্রাবণের মাঝামাঝি তাহার ছুটি ফুরাইবে। তিনি আবার রাজপুতানায় চলিয়া যাইবেন। মহা সমারোহে 26শে জ্যৈষ্ঠ তারিখে বিবাহ কার্য সম্পন্ন হইয়া গেল। পরবৎস সুরেন ওকালতি পাশ করিয়া সস্ত্রীক রাজপুতানায় চলিয়া গেল। সেখানেই শ্বশুরের আদালতে সে এখন ওকালতি করে। তাহার একটি পুত্র ও 2টি কন্যা জন্মিয়াছে। উমাচরণ বাবুরও পেনশন লইবার সময় হইয়া আসিয়াছে। পেনশন লইবার কালে জামাতাকে তিনি একটি ছোটখাটো জজিয়তি পদে বহাল করিয়া আসিতে পারিবেন মহারাজ বাহাদুর এরূপ আভাসও দিয়াছেন। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।